হ্যালো এভরিওয়ান, আজকে আমরা নিয়ে এসেছি এমন একটি সিনেমার কথা যেটা 2054 সালের পৃথিবীকে নিয়ে বানানো এক অদ্ভুত সায়েন্স ফিকশনের গল্প। 2025 সালের মুক্তি পাওয়া এই সিনেমাটির নাম মিকি 17। এই সিনেমার প্রধান চরিত্র মিকি, যেখানে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন, যিনি একজন বিখ্যাত হলিউড অ্যাক্টর। সিনেমার শুরুতেই দেখা যায় মিকি নামের একটি ছেলে বরফের খাদে অজ্ঞান হয়ে পড়েছিল এবং জায়গাটি ছিল নিফেলহ্যাম নামের একটি গ্রহ। জ্ঞান ফেরার পর সে যখন নিজেকে দেখে তখন সে অবাক হয়ে যায় এটা ভেবে যে সে কিভাবে এত উঁচু খাদ থেকে পড়েও বেঁচে আছে। সে তখন ভগবানের কাছে মৃত্যু কামনা করতে থাকে যাতে তাকে ওইভাবে কষ্ট পেয়ে মরতে না হয়। ইতিমধ্যে দেখা যায় টিমো নামে তার এক বন্ধু উপর থেকে নিচে নামছে। মিকি ভাবছিল টিমো হয়তো তাকে বাঁচাতে আসছে, তাই ভেবে মিকি খুব খুশি হয়েছিল। কিন্তু দেখা যায় একটু ওপরে মিকির একটা ফিল্ম ট্রু পড়েছিল, সেটা তুলতেই টিমো এখানে এসেছিল। মিকি অবাক হয়ে তখন টিমোকে জিজ্ঞাসা করে যে টিমো কি তাকে বাঁচাবে না। তখন টিমো বলে, আমার দড়িটা খুব ছোট আর তোমার তো বারবার মরার অভ্যেস আছে এমনিতেই, এখন মরে গেলে তুমি আবার বেঁচে উঠবে, তাই আমি আর কোনো কষ্ট করছি না। এই কথা বলে টিমোকে চলে যেতে দেখে মিকি খুব অসহায় হয়ে পড়ে ও ভগবানের কাছে মৃত্যু কামনা করতে থাকে। তখন হঠাৎ করে অদ্ভুত আকারের ক্রিপার নামে এক প্রাণী মিকির দিকে ধেয়ে আসে। এখানেই সেই দৃশ্যটি শেষ হয়ে যায়। আর পরের সিনে দেখানো হয় 4.5 বছর আগের কথা, যখন সবাই পৃথিবীতে ছিল। সেখানে দেখানো হয় মিকি ও টিমো দুই বন্ধু নতুন ব্যবসা শুরু করার জন্য একজন মাফিয়ার কাছ থেকে টাকা ধার নিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত টাকা ফেরত দিতে না পারায় সেই মাফিয়াটি তাদের ধরে এনে টাকা ফেরত দেওয়ার কথা বলে। ফেরত দিতে না পারলে সে হাত পা কেটে নেওয়া ও মেরে ফেলার হুমকি দেয় এবং তাদের সামনেই একজনের পা কেটে ফেলে এবং তাদের বলে এই লোকটিও টাকা ফেরত দেয়নি বলে ওর এই অবস্থা করেছি, আর 1 মাসের মধ্যে টাকা ফেরত না পেলে তোমাদেরও এই অবস্থাই করব। তখন ব্যবসায় সমস্যা থাকার জন্য টাকা ফেরত দিতে পারবে না বলে মিকি ও টিমো পৃথিবী ছেড়ে অন্য গ্রহে পালিয়ে যাওয়ার কথা ভাবে। তখন তারা জানতে পারে কেনেথ মার্শাল নামের একটি লোক পৃথিবীর বাইরে নিফেলহ্যাম নামের একটি গ্রহে অনেক লোককে নিয়ে যাচ্ছেন। এই সময় যেহেতু পৃথিবীর বেশিরভাগ মানুষের আর্থিক অবস্থা ভালো ছিল না, তাই অনেক মানুষ পৃথিবী ছেড়ে চলে যাওয়ার কথা ভাবে। সবাই একে একে ফর্ম জমা দিচ্ছিল, কিন্তু যেহেতু মানুষদের বিশেষ দক্ষতা দেখেই তাদের কাজ দেওয়া হবে, তাই টিমো একজন দক্ষ পাইলট হওয়ায় সে সহজেই চাকরিটা পেয়ে যায়। কিন্তু মিকির কোনো বিশেষ দক্ষতা না থাকায় মিকি এক্সপেন্ডেবল কাজের ফর্ম জমা দেয়। এক্সপেন্ডেবল কথাটার অর্থ খরচযোগ্য বা ব্যয়যোগ্য, অর্থাৎ যে এক্সপেন্ডেবল হিসাবে কাজ করবে তাকে প্রয়োজন মতো কোম্পানির লোকেরা খরচা করবে, যা মিকি জানতো না। সেখানে থাকা একজন প্রফেসর মহিলা মিকিকে স্পেসশিপের মধ্যে নিয়ে যায় এবং সেখানে গিয়ে এক প্রকার পোশাক পরিয়ে দেয়। ওই একটি মেশিনের সাহায্যে পুরো শরীর স্ক্যান করে। সেখানে মিকিকে একটি ইনজেকশন দেওয়া হয় যাতে তার ছোটবেলার সব কথা মনে পড়ে, এবং এই প্রফেসরটি মিকির সমস্ত স্মৃতি বা মেমোরিকে একটি হার্ড ডিস্কের মধ্যে সঞ্চয় করে রাখে এবং মিকিকে বলে এর সাহায্যে তোমার আরো ক্লোন আমরা বানাবো। সেখানে মিকি জানতে পারে আসলে বিজ্ঞানীরা তাকে একটি গিনিপিগের মতো ব্যবহার করবে আর বিভিন্ন রকম কঠিন কাজ মিকিকে দিয়ে করাবে, পরীক্ষা নিরীক্ষা করাবে ও প্রতিবার প্রিন্টারের সাহায্যে মিকিকে প্রিন্ট করে নতুন জন্ম দেওয়া হবে। পরের সিনে দেখা যায় মিকি সহ সবাইকে নিয়ে স্পেসশিপটা চলে যাচ্ছে পৃথিবীর বাইরে। স্পেসশিপটা যেতে 4.5 বছর সময় লাগবে, তাই সবাই সেই স্পেসশিপে জীবনযাপন করতে শুরু করে। হঠাৎ কেনেথ মার্শাল ও তার স্ত্রী, যারা এই স্পেসশিপটি পরিচালনা করেছিল, তারা সবাইকে জানায় যে যেহেতু নেফেলহ্যাম গ্রহটিতে পৌঁছতে 4.5 বছর সময় লাগবে, তাই সবাই যেন অল্প করে খাওয়া দাওয়া করে। আর কেনেথ মার্শাল এটা বলে সবাইকে মোটিভেট করে যে একবার ওই গ্রহে পৌঁছে গেলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না। সেই স্পেসশিপে থাকতে থাকতে মিকির সাথে নাসা নামে একটি মেয়ের দেখা হয়, যে ছিল একজন সিকিউরিটি অফিসার। এরপর নাসা ও মিকি ভালো বন্ধু হয়ে যায় এবং একে অপরকে ভালোবাসতে শুরু করে। যেহেতু গোটা স্পেসশিপে মিকি একাই এক্সপেন্ডেবল চাকরিটা করত, তাই যে কোনো ভ্যাকসিন আবিষ্কার বা যে কোনো স্পেসশিপের পরীক্ষায় মিকিকেই ব্যবহার করা হতো। আর সেই পরীক্ষায় সে যদি মারা যেত তাহলে তার শরীরটাকে আবার প্রিন্ট করা হতো। এভাবেই 4.5 বছর পর যখন তারা নিফেলহ্যাম গ্রহে পৌঁছায়, তখন সে দেখে যে ওই গ্রহের পরিবেশ একদমই মানুষের বেঁচে থাকার মতো ছিল না। তখন আবার মিকির ওপর পরীক্ষা করার জন্য মিকিকে সেই গ্রহের বাইরে রেখে নিঃশ্বাস নিতে বলা হয়। পরিবেশ খুব খারাপ, চারিদিকে বিষাক্ত বায়ু থাকার জন্য মিকি মারা যায়। এইভাবে বিজ্ঞানীরা ভ্যাকসিন আবিষ্কারের পরীক্ষায় মিকিকে মারতে থাকে ও নতুন নতুন প্রিন্ট তৈরি করতে থাকে। এভাবেই 16 বার মারা যাওয়ার পর জন্ম হয় 17 নাম্বার মিকির।
16 বার পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানীরা এই গ্রহের পরিবেশে মানুষের বেঁচে থাকার ভ্যাকসিন আবিষ্কার করে ফেলে। এরপর সব মানুষকে সেই ভ্যাকসিন দিয়ে এই গ্রহতে বের করা হয় সেই স্পেসশিপ থেকে। সেখান থেকে মিকি সহ মোট 4 জনকে স্পেসশিপের বাইরে ঘুরে দেখানোর জন্য পাঠানো হয়। তারা ঘুরতে ঘুরতে একটা গুহার মধ্যে হঠাৎ দেখে একটি ক্রিপার নামে অদ্ভুত জন্তু বেরিয়ে এসে একজনের পা জোরে চেপে ধরেছে। সেটা দেখে ভয় পেয়ে বাকি 3 জন জন্তুটির দিকে অনর্গল গুলি চালাতে থাকে। এমন অবস্থায় উপরের পাথরে চাই ভেঙে পড়ে এবং 4 জনের মধ্যে একজন মারা যায়। একজন মানুষের মারা যাওয়ায় কেনেথ মার্শাল খুব রেগে যায়, কারণ সেখানে একজন এক্সপেন্ডেবল থাকা সত্ত্বেও আরও একজনকে মরতে হলো। যেখানে এক্সপেন্ডেবলের কাজ হলো একজন মানুষের জীবন বাঁচিয়ে নিজে মারা যাওয়া। যদিও এই ঘটনায় মিকির কোনো দোষ ছিল না, কিন্তু মিকিকে শাস্তি পেতে হয়েছিল। তার শাস্তি হিসেবে মিকিকে বলা হয় গুহার মধ্য থেকে একটি জীবিত ক্রিপারকে ধরে আনতে হবে, আর যতদিন না সে সেটা করতে পারবে ততদিন তাকে দ্বিগুণ সময় কাজ করতে হবে আর অর্ধেক পরিমাণ খাবার দেওয়া হবে। এভাবেই ক্রিপার খুঁজতে খুঁজতে মিকি একদিন একটা বরফের খাদে পড়ে যায়, আর সেই দৃশ্যটাই আমরা সিনেমার শুরুতে দেখি। সেখানে মিকি দেখে একটা ক্রিপার তার উপর আক্রমণ করতে আসছে, কিন্তু ক্রিপারটি মিকির কোনো ক্ষতি করে না, বরং মিকিকে টানতে টানতে গুহার বাইরে নিয়ে আসে এবং অনেকগুলি ক্রিপার এরপর মিকির গায়ে উঠে খেলা করতে শুরু করে। মিকি সহ সবাই যেহেতু ভেবেছিল যে ক্রিপাররা হয়তো তাদের খেয়ে ফেলতে চায়, তাই ক্রিপারদের এই আচরণে খুবই অবাক হয়ে যায় মিকি। তখন ঠান্ডায় কষ্ট পেতে পেতে মিকি নিজের ঘরে ফিরে আসে এবং ফিরে এসে দেখতে পায় আরেকটি মিকিকে, অর্থাৎ মিকি 18কে। আসলে মিকির খাদে পড়ে যাওয়া দেখে সকালে মিকি 18কে প্রিন্ট করা হয়েছিল। স্পেসশিপে যেহেতু একটার বেশি ক্লোন থাকা বেআইনি ছিল, তাই মিকি 18 অথবা মিকি 17-এর মধ্যে কোনো একজনকে মরতেই হবে। মিকি 18 অনেক শক্তিশালী ও আক্রমণাত্মক থাকায় মিকি 17কে সে জোরে আঘাত করে অজ্ঞান করে দেয় এবং টানতে টানতে চুল্লির সামনে নিয়ে আসে মিকি 17-এর দেহ ধ্বংস করার জন্য। মিকির তখন হঠাৎ জ্ঞান ফিরে এলে সে মিকি 18কে রিকোয়েস্ট করে যে সে যেন তাকে না মারে, তার বিনিময়ে সে 18-এর সব কাজ করে দিতে রাজি। তখন হঠাৎ সেখানে টিমো এসে হাজির হয় এবং টিমোকে দেখে মিকি 17 ও মিকি 18 সেখান থেকে দৌড়ে গিয়ে লুকিয়ে যায় এবং মিকি 17 ও 18 ভাবতে থাকে কিভাবে টিমোর কারণে তাদের জীবনে এই দুর্দশা হলো। এমন সময় টিমোর কথা ভাবতে ভাবতে হঠাৎ খুব রেগে গিয়ে মিকি 18 টিমোকে মারতে চলে যায়। মারতে মারতে টিমোকে একটা চুল্লিতে প্রায় ঢুকিয়ে দেয়। এমন সময় মিকি 17 এসে টিমোকে বাঁচানোর চেষ্টা করে। টিমোর কারণে তাদের এই দুর্দশা, তার সত্ত্বেও মিকি 17 টিমোকে বাঁচাতে চাইছিল, তাই মিকি 17 ও 18-এর মধ্যে মারামারি শুরু হয়ে যায়। এমন সময় নাসা সহ একজন সিকিউরিটি গার্ড সেখানে এলে মিকি 17 তাড়াতাড়ি লুকিয়ে যায়। তখনও পর্যন্ত টিমো সেই চুল্লির ভেতর ঝুলছিল। এই অবস্থায় মিকি 18 গিয়ে টিমোকে বলে সিকিউরিটিরা যেন এ বিষয়ে কিছু জানতে না পারে। এই বলে মিকি 18 টিমোকে বাইরে আনে। টিমো তাদের জানায় যে সে কাজ করতে করতে ভুল করে ওই খাদে পড়ে যায়, আর মিকি এসে তার জীবন বাঁচায়। টিমোর এই কথা শুনে সিকিউরিটি গার্ডটি খুব খুশি হয়। পরের দৃশ্যে দেখা যায় নাসা মিকি 18কে নিয়ে নিজের ঘরে যায়, যা দেখে মিকি 17-এর খুব রাগ হয়। তখন মিকি 17 তাদের পেছন পেছন যেতে শুরু করে এবং জানতে পারে যে তাকে কেনেথ মার্শাল ও তার স্ত্রীর সাথে ডিনারের আমন্ত্রণে যেতে হবে। আসলে প্রতি মাসে মাসে কেনেথ মার্শাল ও তার স্ত্রী স্পেসশিপ থেকে একজনকে ডিনারে আমন্ত্রণ করে। সেখানে গিয়ে মিকি দেখে যে তার জন্য অনেক ভালো ভালো খাবার রাখা আছে। তা দেখে মিকি পাগলের মতো খেতে শুরু করে, কারণ স্পেসশিপে আসার পর থেকেই তাকে কোনো ভালো খাবার দেওয়া হতো না। খাবারগুলো খেতে খেতে হঠাৎই সে খুব অসুস্থ হয়ে পড়ে। তখন অনেকগুলি ডাক্তার এসে মিকিকে একটা ভ্যাকসিন দেয়। সে সময় জানা যায় যে তার খাবারের প্রত্যেকটাই ছিল ল্যাবে তৈরি এবং সেগুলি মানুষের খাবার যোগ্য ছিল কিনা সেটা জানার জন্যই মিকিকে খাওয়ানো হচ্ছিল। এমন সময় মিকিকে মেরে ফেলার চেষ্টা করলে মিকি কেনেথ মার্শালকে জানায় যে সে ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে। তখন মিকিকে এইভাবে কষ্ট পেতে দেখে কাই নামে একজন সিকিউরিটির খুব দুঃখ হয়। সে মিকিকে নিজের ঘরে নিয়ে যায় ও চা খাওয়ায়। এরপর মিকি কাইকে বিদায় জানিয়ে নিজের ঘরে ফিরে এসে দেখে মিকি 18 ও নাসা একসঙ্গে আছে। দুটো মিকিকে একসাথে দেখে প্রথমে অবাক হলেও নাসা দুজনকেই বাঁচিয়ে রাখতে চায়। তখন তারা 3 জন মিলে প্ল্যান করে যে এক এক দিন এক একজন করে বাইরে বেরোলে কেউ বুঝতে পারবে না যে তারা আসলে দুজন। এমন সময় কাই মিকি 17-এর পেছন পেছন চলে এলে
মিকি 17 ও মিকি 18কে একসাথে দেখে ফেলে এবং সেই কথা কেনেথ মার্শালকে জানাতে চায়। কিন্তু নাসা যেহেতু চাইছিল না যে মিকি 17 ও 18 এর মধ্যে কেউই মারা যাক, তাই নাসা কাইয়ের সাথে কথা বলতে থাকে। নাসা ঘর থেকে বেরিয়ে গেলে মিকি 17 মিকি 18কে তার ডিনারের ঘটনা জানায়। মিকি 17 খুব শান্ত স্বভাবের হলেও মিকি 18 যেহেতু খুব রাগী ছিল, তাই কেনেথ মার্শালের এই আচরণে মিকি 18 খুব রেগে যায় এবং মিকি 18 নাসার একটা বন্দুক নিয়ে কেনেথ মার্শালকে মারতে যায়। তখন কেনেথ মার্শাল লেজার দিয়ে একটা বড় পাথর কাটছিল। হঠাৎ করে সেই পাথরের মধ্যেকার একটা ফুটো থেকে দুটো ক্রিপার বেরিয়ে আসে এবং সেই ক্রিপার দুটিকে দেখে মানুষজন খুব ভয় পেয়ে যায় ও সেখান থেকে পালানোর চেষ্টা করে। সেখানে কিছু মানুষ ক্রিপারদের ধরার চেষ্টা করে ও একটা ক্রিপারকে তারা ধরে ফেলে, কিন্তু গুলিতে একটা ক্রিপার মারা যায়। এরপর দেখা যায় যে চারপাশের হুড়োহুড়ির মধ্যে মিকি 18 কেনেথ মার্শালকে মারার চেষ্টা করে এবং কেনেথ মার্শাল মিকি 17 ও 18কে একসাথে দেখতে পেয়ে যায়। তখনই মিকি 17 এবং মিকি 18 ও নাসাকে একসাথে জেলে পাঠিয়ে দেওয়া হয়। এর পরের সিনে টিমোকে নাসা এবং মিকিদের জেলের সামনে আসতে দেখা যায় এবং টিমো এসে মিকিকে বলে যে তারা যে মাফিয়ার কাছ থেকে টাকা নিয়েছিল সে একটি চিঠি পাঠিয়েছে, যেখানে লেখা আছে যে টাকা ফেরত দেওয়ার সময় শেষ হয়ে গেছে, এখন আমাদের মধ্যে কাউকে একজনকে মরতে হবে। আর সে এটাও বলেছে যে মারা যাওয়ার ভিডিও যেন তাকে পাঠানো হয় এবং তারা সেটা না করলে পৃথিবী থেকে লোক পাঠিয়ে টিমো এবং মিকি দুজনকেই মেরে ফেলা হবে। তাই টিমো তাদের বলে এমনিতেই মিকি 17 ও 18 এর মধ্যে একজনকে মরতেই হবে, তাই এখন সে মিকি 17কে মেরে ফেলতে চায়। সেই জন্য সে মিকি 17কে ইলেকট্রিক শক দিয়ে জেল থেকে বার করে ফেলে। এমন সময় মিকি 18 টিমোকে কথার জালে ফেলে ও নাসা ষড়যন্ত্র করে টিমোর কাছ থেকে জেলের চাবিটা ছিনিয়ে নেয়। তখন নাসা জেল থেকে বেরিয়ে ইলেকট্রিক কাটার দিয়ে টিমোকে মেরে ফেলার চেষ্টা করে, তখন মিকি 17 তাকে আটকে দেয়। এই সব কিছুর কারণে দুই মিকি ও নাসাকে সিকিউরিটি গার্ড এসে কেনেথ মার্শালের কাছে ধরে নিয়ে যায়। যাওয়ার পথে তারা দেখতে পায় কিভাবে স্পেসশিপের বাইরে ক্রিপাররা ভিড় করে আছে। যেহেতু সেদিন মিকি কেনেথ মার্শালকে মেরে ফেলতে চেয়েছিল, তাই কেনেথ মার্শাল তার পুরো মেমোরি ধ্বংস করে দুজনকে শেষ করে দিতে চায়, এমনকি ক্রিপারদেরও মেরে ফেলতে চায়। যদিও নাসা এবং কিছু ডাক্তাররা মার্শালকে জানানোর চেষ্টা করে যে ক্রিপাররা একদমই ভয়ানক না, তবুও সে কিছু শুনতে চায় না ও তাদের মেরে ফেলতে চায়। এই সময় যে ক্রিপারটিকে ধরে রাখা হয়েছিল সেই ক্রিপারটির লেজ কেটে মার্শালের স্ত্রী এক ধরনের সস বানায়, যেটি তার খুব পছন্দ হয়। আর এই সস আরো বানানোর জন্য মার্শালের স্ত্রী মিকি এবং নাসাকে 100টি ক্রিপার ধরে আনতে বলে। ক্রিপাররা এত নিরীহ হওয়ার পরেও কেনেথ মার্শাল তাদের মেরে ফেলতে চাইছিল বলে নাসা কেনেথ মার্শালকে অপমান করে বসে। তার অপমানের উত্তর দিতে কেনেথ মার্শাল ক্রিপারটিকে দড়ি দিয়ে বেঁধে চুল্লিতে ঝুলিয়ে দেয় ও নাসাকে বলে যদি ক্রিপারটাকে বাঁচাতে চাও তাহলে দাঁত দিয়ে দড়িটা ধরে রাখো। তাই নাসা দাঁত দিয়ে সেই দড়িটা ধরে রাখে ক্রিপারটিকে বাঁচানোর জন্য। এই সময় একটা বোম লাগানো জ্যাকেট মিকি 17 ও 18কে পরানো হয় এবং তাদের ক্রিপারের লেজ কেটে আনতে বলা হয়। ক্রিপারদের পরীক্ষা করতে করতে ডরোথি নামের এক বিজ্ঞানী ক্রিপারদের সাথে কথা বলার জন্য মিকিদের একটা ট্রান্সলেটর দিয়ে দেয়, যার সাহায্যে মিকি ক্রিপারদের কথা এবং ক্রিপাররা মিকির কথা শুনতে ও বুঝতে পারবে। তখন বাইরে গিয়ে মিকি 17 ও 18 আকারে সব থেকে বড় ক্রিপারটিকে দেখতে পায়। মিকি 17 তখন ক্রিপারটিকে জিজ্ঞাসা করে যে সে মিকিকে চিনতে পারছে কিনা। আসলে সেই ক্রিপারটি মিকির জীবন বাঁচিয়েছিল। তখন মিকি বলে তোমরা এখান থেকে চলে না গেলে মানুষেরা তোমাদের মেরে ফেলবে। কিন্তু ক্রিপারটি মিকিকে জানায় যে মানুষেরা যে ক্রিপারের বাচ্চাটিকে স্পেসশিপে আটকে রেখেছে তাকে ছেড়ে দিতে, আর যেহেতু মানুষেরা একটা ক্রিপারের বাচ্চাকে মেরে ফেলেছে তাই একটা মানুষকেও তাদের জন্য মরতে হবে, তাহলেই একমাত্র ক্রিপাররা ফিরে যাবে, নইলে তারা সব মানুষকে মেরে ফেলবে। এরপর ক্রিপাররা চিৎকার করতে থাকে ও বলে তারা যদি ক্রিপারদের শর্ত না মানে তাহলে তারা চিৎকার করে সব মানুষের মাথা ফাটিয়ে ফেলবে এবং মেরে ফেলবে। কিন্তু স্পেসশিপে থাকা স্ক্রিনে ক্রিপারদের সাথে মিকির কথা বলা মার্শালের একদমই পছন্দ হয় না, তাই সে কিছু অস্ত্র নিয়ে এলিয়ানদের মারতে স্পেসশিপের বাইরে বের হয় ও যাকে সামনে পায় তাকেই মারতে থাকে। এদিকে নাসা তখনও দাঁত দিয়ে ক্রিপারের দড়িটাকে ধরে রেখেছিল। স্ক্রিনের মধ্যে বাইরের এই অবস্থা দেখে নাসা বুঝতে পারে যে ক্রিপারটিকে না ছাড়লে বাকি ক্রিপাররা মানুষের উপর আক্রমণ করবে, তাই নাসা নিজের ফাইটিং স্কিল দিয়ে কেনেথ মার্শালের স্ত্রীকে চেপে ধরে এবং নাসা সবাইকে বলে যে ক্রিপারকে ছেড়ে না দিলে সে কেনেথ মার্শালের স্ত্রীকে মেরে ফেলবে। তখন বাধ্য হয়ে সবাই ক্রিপারটিকে ছেড়ে দেয় ও নাসা তাড়াতাড়ি তাকে নিয়ে বাইরে যায় ও ক্রিপারটিকে মায়ের কাছে ফিরিয়ে দেয়। বাচ্চা ক্রিপারটিকে পেয়ে বড় ক্রিপারটি কিছুটা শান্ত হলেও দেখা যায় যে তখনও মিকি 18 ও মার্শাল মারামারি করছিল। হুড়োহুড়ি করতে করতে মিকি হঠাৎ কেনেথ মার্শালের হাতে থাকা বোমের রিমোটটি টিপে দেয়, যে বোমাটা মিকি 18 এর জ্যাকেটে লাগানো ছিল। এইভাবে মিকি 18 ও মার্শাল দুজনে একসাথে মারা যায়। মিকি 18কে এভাবে মারা যেতে দেখে মিকি 17 ও নাসা খুবই কষ্ট পায়
তারা বুঝতে পারে যে মিকি 18 ইচ্ছে করে সবাইকে বাঁচানোর জন্য এমনটা করেছে এবং ক্রিপারদের দুটো সত্যই মানা হয়েছিল বলে ক্রিপাররা শান্ত হয়ে ফিরে যায় এবং এখানে এই সিনটি শেষ হয়ে যায়। এর পরের সিনে দেখা যায় 6 মাস পর সেই মাফিয়া টিমো আর মিকিকে মারার জন্য যাকে পাঠিয়েছিল টিমো তার সাথে লড়াই করে তাকে মেরে ফেলে এবং নাসাই তখন ওই গ্রহে মানুষদের নেতা হয়ে ওঠে। নাসার নেতৃত্বে সেই গ্রহে সবাই খুব শান্তিতে জীবনযাপন করে এবং সে ঠিক করে যে কাউকে আর এক্সপেন্ডেবল বানানো হবে না, আর তাই সে সেই প্রিন্ট মেশিনটিকে সবার সামনে ধ্বংস করে ফেলে। শেষে মানুষ জাতি ও ক্রিপাররা খুব শান্তিতে সেই গ্রহে জীবনযাপন করতে শুরু করে। এভাবে এই সিনেমাটি শেষ হয়ে যায়।